নমস্কার, আমি রাজেশ। আপনারা দেখছেন আমার চ্যানেল রিপাবলিক দাসপুর। তো আমরা রিপাবলিক দাসপুরের পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমাদের দাসপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ তাদের প্রত্যেকের আমরা একটা করে পডকাস্ট করব এবং আমরা ইতিমধ্যেই পডকাস্ট নিয়েছি। তো আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যাকে আমরা প্রত্যেকেই প্রায় চিনি এবং জানি, এবং দাসপুরের রাজনীতিতে যার নামটা একটা অতি পরিচিত নাম। তো আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজেপি নেতা তপন দত্ত। নমস্কার। নমস্কার আপনাকে। তো সর্বপ্রথম তপনবাবুকে আমি ধন্যবাদ জানাই, উনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। তো তপনবাবু, আপনাকে প্রথম যে বিষয়টা জিজ্ঞেস করব, তোমরা রাজ্য রাজনীতি থেকে দাসপুরের রাজনীতি সমস্তটাই জিজ্ঞেস করব। তো প্রথম যেটা জিজ্ঞেস করব, তো তবু আপনার রাজনৈতিক জীবন কতদিনের হয়ে গেল? আমি ধরুন 1988 সালে প্রথম গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমি প্রার্থী হই জাতীয় কংগ্রেসের। 1993 সালে জাতীয় কংগ্রেসেরই আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হই, খেপুত গ্রাম পঞ্চায়েতের। 1998 সালে আবার আমি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জিতি, কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের টিকিটে। 98 সালে তৃণমূল কংগ্রেস গঠন হয় এবং যেহেতু জাতীয় কংগ্রেস তখন পর্যন্ত আমি প্রধান ছিলাম, তাই জানুয়ারিতে গঠন হয়েছিল। আমরা প্রায় ভোটের কাছাকাছি সময়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করি এবং শুধু আমরা নয়, ওই সময় আমাদের এই ব্লকে 5 জন আমরা প্রধান ছিলাম: গোবিন্দ সেনাপতি, অরুণ মুখার্জি, আশিস হুতাইত, দুর্লভ পাত্র এবং আমি খেপুত গ্রাম পঞ্চায়েতের। তারপরে ধরুন আমি 98 সালে জয়েন করার পর তখন নোশানাল জেলা ছিল, আমি তার কনভেনার হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের। ঠিক যেভাবে এখন বিজেপির সংগঠন চলে, ঠিক সেইভাবেই তখন তৃণমূল কংগ্রেস, যেহেতু তার আগে মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গেই যুক্ত ছিল কোয়ালিশন সরকারে, তাই তিনিও ওইটা ফলো করতে চেয়েছিলেন। তখন পাঁশকুড়া লোকসভা ছিল, তো সেই ঘাটাল পাঁশকুড়ার লোকসভা কেন্দ্রে নোশানাল জেলা হিসেবে তখন বলা হতো, এবং তার আমি দাসপুরের কনভেনার হয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমি দাসপুরের সভাপতি হই এবং আশিস হুতাইত আসার আগে পর্যন্ত প্রায় 17 সাল পর্যন্ত আমি জাতীয় কংগ্রেসের পর আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম এবং তৃণমূল কংগ্রেসে আমি ধরুন 8 সালে নির্বাচিত হয়েছি জেলা পরিষদ সদস্য হিসেবে, 13 সালে নির্বাচিত হয়েছি জেলা পরিষদের সদস্য হিসেবে এবং 18 সালেও জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। তো তপনবাবু, আপনাদের পারিবারিক কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে না প্রথম আপনি পলিটিক্সে? আমার বাবা তখন ইউনিয়ন বোর্ড ছিল, আমাদের খেপুত গ্রাম পঞ্চায়েত এবং নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এক জায়গায় ছিল। পরবর্তী ক্ষেত্রে এটা ভাগ হয়, তখন তিনি ইউনিয়ন বোর্ডের মেম্বার ছিলেন এবং আমি এক প্রকার সিপিএমের অত্যাচারে আমি তখন খুব দারিদ্রতার মধ্যে মানুষ হয়েছি। আমার বাবা 10 বছরে মারা যায়, আমার যখন 10 বছর, এবং আমার ভাইয়ের ছোট ভাই 1 মাসের, তখন আমার বাবা হার্ট ফেল করে মারা যায়। চরম দারিদ্রতার মধ্যে সংগ্রামের মধ্যে আমি বড় হয়েছিলাম, কিন্তু সিপিএম আমি যে কাজই করতে যেতাম, আমি কংগ্রেস বাড়ির ছেলে ছিলাম বলে আমার প্রতি প্রচুর অত্যাচার করেছে। আমি এই ঘর ছেড়ে চলে গেছি, আবার যখন জাতীয় কংগ্রেস করেছি আমরা মারধর খেয়েছি, পার্টি অফিস থেকে লাভ দিয়ে পালিয়ে যেতে হয়েছে। তো সেই সিপিএমের অত্যাচারে ধীরে ধীরে আমাকে এই এলাকার মানুষ বলেছিল, আপনি দাঁড়ান, আপনাকে আমরা জেতাবো। তো সিপিএমের লোকজনই আমাকে জিতেছিল, নাহলে তখন গুটি কয়েক মাত্র এই এলাকায় কংগ্রেসের ভোটার ছিল। তো তপনবাবু, মানে আমাদের সমগ্র দাসপুরবাসীর মনে আপনাকে নিয়ে অনেক প্রশ্ন, তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলে আপনিও শান্তি পাবেন এবং আমাদের দাসপুরবাসীও শান্তি পাবেন। এই যেমন ধরুন,
আমাদের দাসপুর 2 এর তৃণমূল কংগ্রেসের দুটি উজ্জ্বল নক্ষত্র ছিল, একটা তপন দত্ত আর একটা হচ্ছে আশিস উতাইত। তো আপনি 2021 সালে যখন দল ত্যাগ করে বিজেপিতে এলেন, আমি 20 সালে এসেছিলাম। 20 সালে, তারপরে আশিস উতাইতের মানে যে তৃণমূল নেতা, তো ওনার যেন একবারে তীরের গতিতে প্রোগ্রেস, মানে ধরুন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং তারপরে এখন রাজ্যের জেনারেল সেক্রেটারি। এবং অনেকেই বলে, শুধু অনেকে না, তৃণমূল কংগ্রেসেরই অনেকে বলে যে তপনবাবু যদি এখনো ওই জায়গাটা ধরে রাখতে পারতেন তাহলে কিন্তু আজকে হয়তো ওই মুকুটটা তার মাথায় থাকতো। তো আপনার এখন আফসোস হয় তৃণমূল ছাড়া? তৃণমূল কংগ্রেস আমি ধরুন খুব ঘনিষ্ঠভাবে করেছি, হুম এখন অনেকে করছেন, অনেকের তারা কেন করছেন আমার বলার কথা নয়, কিন্তু আমরা যখন করেছি তৃণমূলের জন্য আমাদের অনেক ত্যাগ করতে হয়েছে, হুম অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। কারণ তখনকার সময়ে গ্রাম পঞ্চায়েত পরিচালনা করা, পঞ্চায়েত সমিতি পরিচালনা করা, আমরা ধরুন 98 সালে পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম, হুম তারপরে আবার 8 সালে পঞ্চায়েত সমিতি আমরা পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আচ্ছা, এবং 8 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন সোনাখালীতে এসেছিলেন, আচ্ছা, আমি, অরুণ মুখার্জি এবং অর্চনা মুখার্জি আমাদের হাত ধরে উনি বলেছিলেন যখন কল্লোল সুর মারা যায় হুম ভিডিও, যে কল্লোল সুরের নামে অডিটোরিয়াম হবে। আচ্ছা, আজ পর্যন্ত কিন্তু সোনাখালীতে একমাত্র বোধহয় পশ্চিমবঙ্গের ব্লক যে ব্লকে অডিটোরিয়াম নেই। আচ্ছা, এমনকি আমাদের এই ব্লক কেন দাসপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরাট কোনো কাজ হয়েছে এটা তৃণমূল কংগ্রেসও বলতে পারবে না। হুম আপনি বলতে পারেন যে এই এলাকার যে এত উন্নয়ন, এই আচ্ছা, উন্নয়ন কিন্তু আমরা তখন আশিসবাবু বা আমরা এখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমরা শিশির অধিকারীকে এনেছিলাম আচ্ছা, গোপীগঞ্জে। হুম আমাদের এই সব যে রাস্তাগুলো ছিল প্রধানমন্ত্রী সড়ক যোজনায় যেগুলো আজকে হচ্ছে, হুম এর পরিকল্পনা কিন্তু আমরা তখন দিয়েছিলাম। তখন আচ্ছা, সিপিএম এর পিরিয়ডে তারা জায়গায় রাস্তা করতে পারে না বলে হুম সমস্ত রাস্তাকে রিজেক্ট করে দিয়েছিল। ওই চাইপাটের 5 কিলোমিটার করার পর হুম সমস্ত রাস্তা রিজেক্ট হয়ে যায়। আমরা ওই প্রতিমন্ত্রীকে এনে আচ্ছা, তদানীন্তন সময়ে আমরা সমস্ত রাস্তাকে আবার কেন্দ্রীয় সরকারের ম্যাপে অন্তর্ভুক্ত করি, হুম এবং তার ফলে আজকে দাসপুরের সব রাস্তা আপনি দেখবেন প্রধানমন্ত্রী সড়ক যোজনার কল্যাণে হুম পাকা হয়েছে। না হলে কিন্তু আপনি এমন একটা কাজ দেখান, আমাদের যে ভৌগোলিক পরিস্থিতি একবারে আমাদের ধরে নেন ঝাউতলা থেকে আচ্ছা, আমাদের ঘাটাল বর্ডার থেকে একবারে শিবরা থেকে আপনি যান খুকুরদহ, শিবরা থেকে আপনি গৌড়া যান, গৌড়া থেকে তেমনিঘাট যান, তেমনিঘাট হয়ে আমাদের যে দাসপুর বিধানসভার বর্ডার যদি দেখেন, আচ্ছা, কংসাবতী নদী টদী থেকে শুরু করে যেসব শাখা নদী আছে, হুম এমন একটা কাজ তৃণমূল কংগ্রেস করেছে যে যেটা দেখাতে পারবে তৃণমূল কংগ্রেস। কেন ওই সোনার যে হাব করেছে? সোনার হাব ধরুন পরিকল্পনায়, এই যে আপনি একটা প্রথমে বলছিলেন না যে আপনি কেন তৃণমূল কংগ্রেস ছাড়লেন বা হ্যাঁ, হচ্ছে কি আপনি আফসোস করেন কি না, হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম তৃণমূল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস হুম যে সিপিএম যে অত্যাচার করছে এবং সিপিএম গণতন্ত্রকে ধ্বংস করছে, হুম তৃণমূল কংগ্রেস সেটা ভালো করবে বা জাতীয় কংগ্রেস ভালো করবে। আমি দেখেছি, আমি যখন জেলার কর্মাধ্যক্ষ, খাদ্যের কর্মাধ্যক্ষ, আমি যখন অধ্যক্ষ জেলার, আমি দেখেছি দিলীপ ঘোষ একমাত্র হুম বিরোধী একজন এমপি, তাকে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় ডাকেনি, আমি তখন তৃণমূল কংগ্রেসে। হ্যাঁ, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি কেশিয়ারি ব্লকে 2018 সালে, মাফ করবেন এটা 23 সালে, হুম সেখানে পঞ্চায়েত সমিতি পেয়ে, না ভুল বলেছি, 18 সালে হুম পঞ্চায়েত সমিতি পায়, কোনো দিনই সেটাকে গঠন করেনি। কিন্তু এই ব্লকে সিপিএম এর পিরিয়ডে দেখুন হুম আমরা 5 জন প্রধান ছিলাম, আইনগতভাবে এখানে কিন্তু সিপিএম প্রধান গঠন করিয়েছে। আচ্ছা, পলাশপাই গ্রাম পঞ্চায়েত একমাত্র গ্রাম পঞ্চায়েত ছিল সিপিএম এর পিরিয়ডে জাতীয় কংগ্রেস পেয়েছিল, হুম এবং তখন সদানন্দ ঘোড়ই পুরস্কার পেয়েছিল একমাত্র ভালো পঞ্চায়েত পরিচালনা করেছে বলে। হুম
তাহলে তারা কিন্তু জোর করে কেড়ে নেয়নি। তো যে গণতন্ত্রের কথা আমরা বলতাম, কেশপুরে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, গড়বেতা, ছোট আংড়িয়া, তারপরে খানাকুল, গোঘাট, তো আমরা দেখলাম মমতা ব্যানার্জিও সেই ঠিক একই রাস্তায় হাঁটছে। সে কিন্তু বিরোধী দলকে মর্যাদা দিচ্ছে না। এবং আমরা বহুভাবে লক্ষ্য করেছি সেই পঞ্চায়েত তারা গঠন করতে, পঞ্চায়েত সমিতি গঠন করতে দেয়নি, পিরিয়ড শেষ হয়ে গেছে। আপনি দেখুন কলেজে ভোট করতে দেয়নি, আপনি দেখুন হচ্ছে কি আমাদের যেসব পৌরসভাগুলো আছে ভোট করতে দেয়নি, অ্যাডমিনিস্ট্রেটর করে চালায়। তাহলে এরা কি গণতন্ত্রের কথা বলবে? তাহলে এইসব আমরা দেখলাম যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে আমাদের লাখো লাখো মানুষ প্রাণ দিয়েছে, সেই গণতন্ত্রকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গলা টিপে হত্যা করছে। সুতরাং সেই দলে আমাদের মতো লোকের থাকা উচিত নয়, তাই আমরা দল ত্যাগ করতে বাধ্য হয়েছি। আচ্ছা, এই 2020 সালে আমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর অর্থাৎ অখণ্ড মেদিনীপুরের 3 জন বড় বড় তৃণমূল নেতা দল পরিত্যাগ করেছিলেন। শুভেন্দু অধিকারী, যিনি পরবর্তী 2021 সালের বিধায়ক নির্বাচনে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিল। অমূল্য মাইতি সবংয়ের, তিনিও কিন্তু 2021 সালে বিধায়কের টিকিট পেয়েছিল। কিন্তু তপন দত্ত উনি কিন্তু 2021 সালে বিধায়কের টিকিট পায়নি। তো আপনি কি বিজেপির সাথে বার্গেনিং করে তিনি বিজেপিতে আসেননি? না, আপনার তো বার্গেনিং করে আসা উচিত ছিল যে আমাকে এমএলএ টিকিট দিলে তবেই আমি বিজেপিতে যাব। শুনুন, আমি বিলক্ষণ বুঝি যে আমি জীবনে সেরকম ভাবে পরাজয়, আমাকে ধরুন আমি প্রথম যখন 88 সালে উত্তরবার থেকে আমার গ্রাম থেকে আমি দাঁড়াই, আমাকে সিপিএমরাই জিতেছিল। আমার যখন প্রাণে মেরে দেবে সিপিএমরা, আমাকে সিপিএমরাই কোনো এক ঘরে লুকিয়ে রেখেছিল, আমাকে তারা বাঁচিয়ে রেখেছিল। আচ্ছা। এবং পরবর্তী ক্ষেত্রে আমার এই সিটটা মহিলা হয়ে গেল, রিজার্ভেশন হয়ে গেল। আমি মানিক দ্বীপায় গেছি, তখন সেটা সিপিএমের ছিল, আমাকে জনগণ ভোট দিয়েছিল। আবার পরবর্তী ক্ষেত্রে 8 সালে আমি জেলা পরিষদে দাঁড়িয়েছি, ধরে নেন 8, 13 এবং 18 সাল বিভিন্ন চেঞ্জ হয়েছে, কোনোটা কখনো মহিলা, কখনো জেনারেল। আমি কিন্তু প্লেস চেঞ্জ করেছি, দল আমাকে চেঞ্জ করার সুযোগ দিয়েছে, আমি সেই জায়গাতেই জিতেছি। আমাকে মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেনি। তো আমার মনে হয়েছিল যে 2021 সালে যে নির্বাচনটা হয়েছিল, আমি প্রথম বিজেপিতে আসার পর লক্ষ্য করেছিলাম যে ধরনের মুভমেন্ট জেতার জন্য প্রয়োজন, অনেক কর্মীর মধ্যে সেটা ছিল না। 2021 বিধানসভায় ছিল না, আমার মনে হয়েছিল। এটা আমার ব্যক্তিগত কথা। এবং তাতে হচ্ছে কি একবারে দল ব্যাপকভাবে ভোট জিতবে এটা বলা খুব কঠিন ছিল 2021। এবং তার পরবর্তী ক্ষেত্রের ব্যাপার আপনারা জানেন যে ভোট রিগিং এবং হচ্ছে কি আমাদের যেখানে কাউন্টিং, সেখানে একটা অন্তর্ঘাত করেছে সিপিএম এর পক্ষ থেকে, আমাদের তৃণমূলের পক্ষ থেকে। কারণ সিপিএম তৃণমূলকে না বাঁচিয়ে রাখলে তারা একটি ভোটও আর আগামী দিনে পাবে না, তারা এটা মনে করেছে। তাই তারাও কিন্তু অনেক সময় দেখা গেছে তৃণমূলকে বাঁচানোর জন্য তৃণমূলের সাথী হয়েছে। তো তপনবাবু, তো এই জেরেই একটা লাস্ট প্রশ্ন, যে আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তো আমরা দেখেছি আমাদের দাসপুর 1 এবং 2-তে প্রত্যেকটা অঞ্চলেই বেশ কিছু নেতৃত্বস্থানীয় মানুষ আপনার অনুগামী ছিল এবং তারা আপনাকে ভালোবাসতো, আপনার কোথায় তারা উঠতো বসতো একরকম এরকম পরিস্থিতি। কিন্তু যখন আপনি দল পরিবর্তন করলেন, সেই অনুগামীরা কিন্তু দল পরিবর্তন সেইভাবে করেনি। তো আপনি কি তাদের বলেননি দল পরিবর্তন করার কথা? এটা একটা কঠিন প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দলের সেই মুহূর্তের যে পরিস্থিতি ছিল, দলের বক্তব্য ছিল সেই মুহূর্তে যে তৃণমূলের যে কোনো নেতাকেই নেওয়া সম্ভব নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা চিন্তা ভাবনা করে তবে বাছাই নেতাদেরকে নেওয়ার কথা ছিল। তো সেই ক্ষেত্রে যারা তৃণমূল কংগ্রেস থেকে আসবে বলে অনেকে মনে করেছিলেন, আচ্ছা,
তারাও তখন একটু থমকে যায়। আচ্ছা তা আমি আপনাকে কথা দিচ্ছি, আচ্ছা এবারে কিন্তু এখানে বিজেপি জিতবে, আচ্ছা আচ্ছা যিনিই প্রার্থী হোক। হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আপনার সঙ্গে, তাকে আমরা জেতাবো। ঠিক আছে। তা তখন এবার একটু রাজ্য রাজনীতির বিষয়ে আলোচনা করি। তো গত বিধানসভায় বিজেপি গোটা রাজ্যে মাত্র ৭৭টা সিট পেয়েছিল। তো এইবারে আপনাদের প্রেডিকশন কি কি মনে হয় বিজেপি কত সিট পেতে পারে? এবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, মানে ১৪৩-এর উপরে? অবশ্যই তো পাবে, অঙ্ক আপনি কি? দেখে নেবেন। অঙ্ক কি আছে? গতবারের নির্বাচনে হেরে যাবার পর হ্যাঁ দল কিন্তু অনেক রকম চিন্তা ভাবনা করেছে। আচ্ছা দল এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো খুঁটিনাটি খতিয়ে দেখেছে হুম, এবং তারা সেই মতোই কিন্তু ব্যবস্থা নিয়েছে। আমরা গত কয়েকদিনের মধ্যে একটি মিটিংয়ে করেছিলাম, হুম, আমাদের নেতৃত্বরা এসে যে ধরনের পলিসির কথা তারা আলোকপাত করেছেন, হুম। আমি বিশ্বাস করি 200-র কাছাকাছি আসন এবারে বিজেপি পাবে। ২০০-র কাছাকাছি? দেখে নেবেন আপনি। মানে এত কনফিডেন্ট কিসের, এসআইআর এর জন্য? না, আপনি দেখুন, দল কিন্তু আগের তুলনায়, আপনি এখনো তৃণমূল কংগ্রেস খুব কি পথসভা করছে? না, এখনো সেভাবে তারা শুরু করেনি। আমাদের হয়তো আপনি পাবলিককে চোখে দেখতে পাননি, হুম, কিন্তু পথসভা হচ্ছে, মাইক দিয়ে লোক শুনছে, হুম, পথসভা কিন্তু হচ্ছে, হুম, হুম, আমাদের জনসভাও হচ্ছে। আপনি শুভেন্দুবাবুর সভা সহ রাজ্য কেন্দ্রের যেসব নেতা নেতৃত্বরা আসছেন হুম, এবং স্থানীয় নেতারাও, তারাও যেভাবে হুম, কাজ করছে, আপনি বলবেন মানুষ কোথায়, হুম, মানুষ যাবে কি করে, আপনি বলে দেন দেখিন। আচ্ছা, আপনি আমার কাজ বাড়িতে এলেন, হুম, বাড়িতে এলে যদি আপনার সমস্ত ভাতা বন্ধের নির্দেশ দেওয়া হয়, হ্যাঁ, আপনার যদি বলা হয় যে আপনার ক্ষতি করা হবে, তাহলে সেই লোকটি অযথা কেন বিজেপির সঙ্গে ঘুরবে? হুম, হুম, আপনি নিশ্চিত থাকুন, মানুষ এবারে বিজেপিকে ভোট দেবে আচ্ছা, এবং বিজেপি কর্মীরাও সেইভাবে তৈরি হয়েছে। আপনি বলবেন কর্মীকে তো আপনি দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, আপনি দেখতে পাবেন। আচ্ছা, আর 1 মাসের মধ্যে দেখুন, হ্যাঁ। আপনি ভোটের আগেই বুঝতে পারবেন যে আমার কথা ঠিক। আচ্ছা, বর্তমানে আমাদের সারা রাজ্য জুড়ে এখন হট টপিক হচ্ছে এসআইআর। হুম। তো এসআইআর নিয়ে যেন বিজেপি বেশি লাফালাফি করছে। বিজেপি কি সুবিধা পেয়ে যাবে এসআইআর থেকে, যে এসআইআর নিয়ে এত লাফালাফি দাপাদাপি করছে? তৃণমূলে তারা তো বলছে এসআইআর করুক না, আমাদের কি? এমন কিছু সিট আছে, হ্যাঁ, আমি দাসপুর দিয়েই তো সব ভৌগোলিক অবস্থান ইয়ে করা যায় না, না, এমন কিছু সিট আছে যেখানে প্রক্সি দেওয়া হুম, এবং অন্যর ভোট দেওয়া, এটা একটা রেয়াজ। মৃতদের ভোট দেওয়া, হুম, প্রক্সি ভোট, এবং উপস্থিত না থেকেও হুম, ভোট দেয়া, একজনই সবার ভোট দিয়ে দিবে, হুম, এরকম বহু বুথ কেন্দ্র আছে। আচ্ছা, তো আপনার যদি সেই দিকটা যদি সঠিকভাবে দেখা যায়, হুম, তাহলে আপনার এক একটা বুথে, আপনারা দেখেছেন ফিরহাদ হাকিমের যে বিধানসভা, তাতে প্রায় 60-এর বেশি, 60,000-এর বেশি হুম, সেখানে ভোট কমেছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনি নিশ্চিত যে এই 60,000 ভোটটা যদি কমে যায়, হুম, যারা রোহিঙ্গা, যারা অন্যত্র থাকেন, যারা প্রক্সি দেন, হুম, তারা যদি না থাকে, আপনি দেখেছেন আমাদের বর্ডার এলাকা থেকে লাখো লাখো লোক কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে চলে যাচ্ছে হুম, এসআইআর এর ভয়ে। হুম, তাহলে লোক ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন। হুম, তা আপনি দেখেছেন চারিদিকে মানুষ, আজকে যে পরিস্থিতি হয়েছে, আজকে আপনি দেখেছেন খেলার ব্যাপারেও দুদিন আগের যে ঘটনা, হুম, তাতেও সব লোক বলছে হুম, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার মন্ত্রীরা চোর, হুম, চোর চোর করে চেঁচাচ্ছে। হুম, এর আগে সিপিএম অনেক খারাপ করেছে, হুম, কিন্তু সিপিএম এর কোনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এরকম কথা কিন্তু শোনা যায়নি, শোনা যায়নি যে তার মুখ্যমন্ত্রীকে কেউ চোর বলছেন একবারে সামনাসামনি প্রকাশ্যে। প্রকাশ্যে, এ হুম, কথা কিন্তু আপনি দেখতে পাননি, আমি তো দেখিনি।
হুম, আমি এইবারেই দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় লোক চোর বলছে, আচ্ছা, এবং চুরি প্রমাণিত হচ্ছে, সেটাও আপনারা দেখছেন। তো এর থেকে তো আমাদের আশা নয়, হ্যাঁ, আমরা রাজনৈতিকভাবেই লড়াই করে হ্যাঁ, 200-র কাছাকাছি সিট পাবো। আচ্ছা। যাই হোক, আমরা এবারে একটু দাসপুরের রাজনীতি সম্পর্কে আলোচনা করব। তো তপনবাবু, আপনারা গত বিধানসভায় দাসপুরে আপনাদের যে প্রার্থী ছিল প্রশান্ত বেরা, তিনি প্রায় 27,000 ভোটে কিন্তু পেছিয়েছিল, এবং পশ্চিম মেদিনীপুরের সব থেকে বেশি ভোটে হেরেছিল এই বিধানসভা। তো এই বিধানসভা নিয়ে আপনারা কতটা আশাবাদী? আমি তো বলছি আপনাকে, এই বিধানসভা জিতবে এবারের বিধানসভায় ভারতীয় জনতা পার্টির যিনিই প্রার্থী হোক। এই দাসপুরে? হ্যাঁ, দাসপুরে তৃণমূলের সব থেকে হট সিট, হ্যাঁ, মানে তাতে এটাকে কি তারা আছে? 1 নম্বরে ধরে তাতে রেখেছে। কি আছে? আপনি একটা ভাববেন যে এর আগের যে ভোট হয়েছিল তাতে 38% ভোট পেয়েছিল বিজেপি। হুম, তাহলে সেই ভোট কে দিয়েছিল? হুম, মুসলিমরা ভোট দেয়নি, রোহিঙ্গারা ভোট দেয়নি, মৃত ভোটাররা ভোট দেয়নি। হুম, তাহলে ভোটটা দিল কে? কেউ না কেউ ভোটটা দিয়েছে, হুম, তবেই পেয়েছে। তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ফারাক কত ছিল? খুবই সামান্য, এমন কিছু নয়। হুম, তো সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন, আমি সব কথা বলবো না, হ্যাঁ, আপনি নিশ্চিত থাকতে পারেন দাসপুর বিধানসভায় যিনিই প্রার্থী হোক, আচ্ছা। এটা আমার চ্যালেঞ্জ, তাকে তো জেতাবো। এবার প্রার্থীর বিষয়টা যখন তুললেন, তো সেই প্রার্থীর বিষয়ে বলি। তো এইবারে মোটামুটি দাসপুরে প্রার্থী হচ্ছে কি, মানে বিজেপি টিকিট পাচ্ছে কি? আমি কতগুলো নামও বলতে পারি, যেমন ধরুন প্রশান্ত বেরা, তপন দত্ত, কালীপদ সেনগুপ্ত, তপন মাইতি, এনারা শীর্ষস্থানীয়, মানে জেলা স্তরের মানুষ। তো এনাদের মধ্যে টিকিট কে পাওয়ার সম্ভাবনা কার বেশি? বিজেপির পক্ষ থেকে এরকম সম্ভাবনা, হ্যাঁ, এরকম কিছুই কাউকে বলে দেয়া হয়নি। আচ্ছা, অনেকে চেষ্টা করতেই পারেন, হ্যাঁ, আমি কোথাও যে চেষ্টা করিনি। হ্যাঁ, দল মনে করলে দিতে পারে, নাও পারে, এতে আমার দুঃখও নেই। আচ্ছা, আমি আপনাকে শুধু কথা বলছি, যিনি প্রার্থী হোক, সে কালিদা হতে পারেন, প্রশান্ত দা হতে পারেন, হ্যাঁ, আরও কেউ হতে পারেন, আচ্ছা, এতে আমার কোনো অসুবিধে নেই। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন এবারে যিনি দাসপুরের প্রার্থী হবেন তিনিই জিতবেন। আচ্ছা। এই বিষয়ে বলি, ধরুন আপনি তৃণমূল কংগ্রেস থেকে এসছেন, তো তার একটা মতাদর্শ ছিল, এবং এই মুহূর্তে বিজেপিতে এসছেন, এবং আপনাদের যে সংগঠনের মধ্যে এখন বর্ষিয়ান দুজন আছেন, আপনারা তপন দত্ত আর কালীপদ সেনগুপ্ত। কালীপদ সেনগুপ্তরও একটা দীর্ঘ বামফ্রন্টের মানে রাজনৈতিক ইতিহাস আছে। তো সে বামফ্রন্ট থেকে বিজেপিতে এসছে, এবং আপনি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন। তো আপনাদের মধ্যে একসময় আপনারা রাইভেলরি ছিল এক পরস্পরের, মানে পরস্পরের বিরুদ্ধে আপনারা রাজনীতি করেছেন, এখন সেই দুজনেই বিজেপিতে। তো আপনাদের মতের পার্থক্য হয়? কিছুই এখনো পার্থক্য নেই, কাজ তার করতে কারণ অসুবিধা হয় আমরা না? একটা দল করতে এসেছি। হুম, তিনি দলের যে পোস্টে আছেন তিনি তার কাজ করেন, হুম, আবার আমি যে পোস্টে আছি আমি আমার কাজ করি। আচ্ছা, এখানে তো আপনারা জানেন যে দল হুম, একটা নির্দিষ্ট নিয়ম নীতির ভিত্তিতে চলে, আচ্ছা, যেটা তৃণমূল কংগ্রেসের নেই। ধরে নেন এখানে জেলার যে মূল কমিটিটা সেটা 23 কমিটি হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, তাতে নির্দিষ্ট কয়েকজন সহসভাপতি থাকেন, নির্দিষ্ট কয়েকজন সম্পাদক থাকে, নির্দিষ্ট কজন সাধারণ সম্পাদক থাকে, একবারে নির্দিষ্ট করা আছে। আচ্ছা, আচ্ছা, কিন্তু তৃণমূল কংগ্রেসের কি হলো, যে আজকে যদি কাউকে কোথা থেকেও পোস্ট থেকে সরানো হয় তাকে ভাইস প্রেসিডেন্ট করে দেওয়া হয়। দেখা গেল যে 150 লোক হুম, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, সেটা কিন্তু বিজেপির হবে না। আচ্ছা, আচ্ছা, তাই নির্দিষ্ট কিছু সিস্টেমে বিজেপি চলে, এবং নির্দিষ্ট যে যার কাজের দায়িত্ব আলাদা আলাদা আছে। হুম, এখন আমি ধরুন হুম, ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পোস্টে আছি, কিছুদিন আগে আমি সহসভাপতি ছিলাম। হুম, আবার এখন কালিদাকে দায়িত্ব দেয়া হয়েছে আমাদের শালবনী এলাকার, শালবনী তিনি বিধানসভার অবজারভার। দায়িত্বে আছেন। হুম, তাহলে স্বাভাবিকভাবে তার দায়িত্ব আমার দায়িত্ব সম্পূর্ণ আলাদা। হুম, 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 তিনি তার মতন কাজ করছেন দলের সিস্টেম অনুযায়ী, আবার আমিও দলের সিস্টেম অনুযায়ী আমার কাজ করছি। আমাদের সঙ্গে কোনো মতবিরোধ নেই। আচ্ছা।
তো আমাদের এই ঘাটাল লোকসভার বর্তমান এমপি দেব, তো উনি 2014 সাল থেকে এমপি, তো আপনি হয়তো তার সাথে কাজও করেছেন, ব্যক্তিগত পরিচয় থাকতে পারে। তো সেই দেবকে এই ঘাটাল লোকসভার ভিতরে আপনি কাজের নিরিখে 10-এর মধ্যে কত দেবেন? 10-এর মধ্যে কত দেবেন তার কাজের নিরিখে? এখন দেব মানে দীপক অধিকারী, হ্যাঁ, তিনি তো কেউ নয়, তিনি একটি তৃণমূল কংগ্রেস। পোস্ট। আচ্ছা। তিনি একটি পোস্ট, হ্যাঁ। যেটা চলতি কথায় বলা হয় হুম, যে একজনই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। ল্যাম্পপোস্ট। আচ্ছা। এটাই সঠিক কথা। হুম। মানে ওনার কোনো ভূমিকা নেই। কিসের ভূমিকা থাকবে? তাহলে সেখানে যদি মমতা ব্যানার্জি সব কথা বলবেন, হ্যাঁ, এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, হ্যাঁ, কেন্দ্রের টাকা নেবে না, মাটি বিক্রি করে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, এটা কি সম্ভব? ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ নাকি দ্রুত গতিতে এগোচ্ছে। হুম, কি হচ্ছে না, আপনার পলসপাই খালে 2টি ব্রিজ নির্মাণ হবে, হ্যাঁ। চন্দ্রেশ্বর খালে 2টি ব্রিজ নির্মাণ হবে, আর নদী বাঁধের উপর যেসব স্লুইস ছিল পুরনোটাকে ভেঙে নূতন করবে, হুম, সেটা নাকি ঘাটাল মাস্টার প্ল্যান। তা আচ্ছা। জলটা কোন দিক থেকে আসে? একটা বিস্তীর্ণ এলাকা যেখানে গোঘাট, খানাকুল, একবারে আরামবাগ পর্যন্ত, চন্দ্রকোনার কাছ পর্যন্ত ডুবে থাকে, ঘাটাল পুরো শহর ডুবে থাকে। হ্যাঁ, ওই জল নাকি চন্দ্রেশ্বর খাল দিয়ে, সোলাটোপা খাল দিয়ে, আর গোমড়াই আর পলসপাই খাল দিয়ে চলে যাবে। এটা কি একটা বাস্তব কথাবার্তা? আচ্ছা। এটা কি আপনি নিজেও কল্পনা করেন? আপনি একটু বলুন না। আচ্ছা। আমাদের যখন নদীর জল উঁচুতে থাকে, হুম, নদীর কপাট দিয়ে মাঠে জল ঢুকে, মানে আমাদের দাসপুর 2 ব্লকে জল ঢুকে, তাহলে দাসপুর 2 থেকে জলটা কিভাবে নদীতে চলে যাবে? চং করে দিলেই চলে যাবে? তার মানে কোথাও না কোথাও মাস্টার প্ল্যানের নামে কি দাসপুরকে ডুবানোর চক্রান্ত চলছে? আপনি এটা কি একবারে নিশ্চিতভাবে ডুবানোর হুম, চক্রান্ত, এবং মাটি বিক্রি করে কখনো একটা মাস্টার প্ল্যান করা সম্ভব নয়। ঘাটালের নদীর যে পরিধি, তাকে যদি বাড়ানো না যায়, আর আপনারা নিশ্চয়ই জানেন, আপনি খুব বন্যার সময় যদি যেয়ে দেখেন, হুম, তার যে জলধারণ ক্ষমতা, মানে মাঠঘাট ডুবে যায়, হুম, সেই জলটা আমাদের ব্যারিকেড দিয়ে বাঁধে ঘেরা থাকে, তাহলে একবারে হাওড়া হুগলি পর্যন্ত ডুবে থাকে। হুম। তাহলে যদি সেই অত জল ডুবে থাকে, এই 3-4টে খালের ভিতর দিয়ে জল চলে যাবে। এ তো তার মানে বিপজ্জনক বিষয়। আপনি এবং যে এই নিশ্চিত অভিযোগটা থাকতে করছেন। পারেন, নিশ্চিত থাকতে পারেন, এটা করা সম্ভব নয় তৃণমূলের পক্ষে। হুম, হুম, দীপক অধিকারী থাকুক আর মমতা ব্যানার্জি থাকুক, হুম, হুম, যদি আরো 50 বছরও থাকেন সরকারে, হ্যাঁ, ঘাটাল মাস্টার প্ল্যান উনি করতে পারবেন না। আচ্ছা। এটা করা সম্ভব নয় ওনার দ্বারা। আচ্ছা, যাই হোক, তো আমাদের বর্তমান যে বিধানসভা, তো বিধানসভার মাননীয় বিধায়িকা আমাদের মমতা ভূঁইয়া, তো মমতা ভূঁইয়া পরপর 3বারের এমএলএ, তো ওনাকে ওনার কাজের নিরিখে 10-এর মধ্যে কত দেবেন? ওনাকেও তো ব্যক্তিগতভাবে চিনেন খুব ভালো করে। এখন ওই আমি আগেই বলেছি, দীপক অধিকারী যদি ল্যাম্প পোস্ট হয়ে থাকে, হুম, ইনি আরেকটি পোস্ট। হ্যাঁ, আপনি ঘাটালে যখন শিশু মেলা হয়, হুম, যখন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মিটিং হয়, হুম, তখন ঘাটালের বিধায়ক ডাক পায়নি, মমতা ভূঁইয়া ডাক পায়, চন্দ্রকোনার বিধায়ক ডাক পায়। হুম, এটা কি ধরনের ব্যাপার? আচ্ছা, সরকারি মিটিংয়ে আইন, এটা আপনাকে আমি বলছি, হ্যাঁ, আপনি জিজ্ঞেস করবেন, আরো অনেক নেতৃত্ব আছেন। 2008 সাল সিপিএম এর রমনমা, হুম, একমাত্র দাসপুর কেন্দ্র থেকে আমরা 3 জন, অরুণ মুখার্জি, তপন দত্ত আর অর্চনা মুখার্জি, আমরা 3 জন জেলা পরিষদে জয়ী হয়েছিলাম। হুম, এই 3 জনকে বিরোধী দলনেতা করার জন্যে কে হবেন, জেলা পরিষদ বোর্ড গঠন করেনি, আমাদের জন্য 1 মাস অপেক্ষা করছে। আচ্ছা, আর এখনকার আমার তৃণমূল কংগ্রেস, যে গণতন্ত্রের কথা বলছিলাম যে ওনারা গলা টিপে মারছেন, অরুণবাবু অধ্যক্ষ হয়েছিল, তাকে জেলা পরিষদের গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া হতো, নিয়ে যাওয়া হতো। হুম, আমরা বিভিন্ন স্থায়ী সমিতি 3 জন, তো তারা তো মনে করলে ডাকতো না, হুম, হুম, যেমন দিলীপ ঘোষকে ডাকে না। হুম, তৃণমূল কংগ্রেস বহু আগে থেকে, দিলীপ ঘোষ ধরুন সাংসদ ছিল, হ্যাঁ, ডাকেনি, কোনোদিন ডাকেনি।
আমি সেই মিটিংয়ে গেছি, কোনোদিন ডাকেনি। উনি তো একজন সাংসদ, সরকারি মিটিংয়ে ডাক পাবে না কেন? ঠিক সেরকমভাবে এখানের মমতা ভূঁইয়া, আজকে ধরুন এখানে মহিষঘাটায় আজকে প্রায় 5 বছর হতে যাচ্ছে একটা ব্রিজ ভেঙে আছে। সিপিএম এর পিরিয়ডে জেলা পরিষদের পক্ষ থেকে ওই ব্রিজটা হয়েছিল। মানুষের কষ্ট, মানুষকে বহু কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়, আজ পর্যন্ত করতে পারেনি কেন? আবার আমি যখন জেলা পরিষদে ছিলাম তখন আমি কর্মাধ্যক্ষ, তখন আমাদের যশার ব্রিজ হয়নি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সভাধিপতিকে আমরা অনুরোধ করে আমরা দুধগমরা গ্রাম পঞ্চায়েতে বসে সেখানকার জমি অধিগ্রহণ করে দাম দিয়ে, নালে অ্যাপ্রোচ রাস্তা ছিল না, তার ফলে ওই ব্রিজ আটকে ছিল সিপিএম এর পিরিয়ড থেকে। তো আমি যখন কর্মাধ্যক্ষ হই সেই মুহূর্তে এখানে টাকা দিয়ে জমি কিনে জেলা পরিষদের পক্ষ থেকে তবে যশার ব্রিজ করার শেষ করা যায়। তো তাহলে এইটুকুন ব্রিজ করতে পারেননি? কে অবজেকশন করছে বলছে, কে হাইকোর্টে যাচ্ছে বলছে, ওনারা কিনেননি কেন? জমি কিনতে পারেননি, অপদার্থ একটা। এর জন্যে যারা দায়বদ্ধ সরকারের পক্ষ থেকে তারা সেই কাজ করেনি। তাহলে আমরা কি করে দুধগমরা গ্রাম পঞ্চায়েতে যে চাষিদের ডেকে টাকা দিয়ে জমি কেনা হয়েছিল, জেলা পরিষদ থেকে বিভিন্ন আধিকারিকদেরকে এনে জমি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে জমির রেট ঠিক করে জমি নিয়ে তবে যশার ব্রিজ কমপ্লিট করা হয়েছে। তাহলে কাজের জন্য তার উদ্যোগ। আমি প্রথমেই বলেছি ঘাটাল বর্ডার থেকে এখন পর্যন্ত আমাদের যে নদী ভাঙন, কি কাজ হয়েছে আপনি বলুন? আমার অডিটোরিয়াম নেই। তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে কল্লোল সুরের নামে অডিটোরিয়াম হবে, হসপিটাল হবে, সিপিএম কল্লোল সুরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, তার স্মৃতি রক্ষার্থে এখানে অডিটোরিয়াম হবে। একমাত্র দাসপুর ব্লক তৃণমূল কংগ্রেস যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী, তারাই বঞ্চিত ছিল। হ্যাঁ, তারাই বঞ্চিত। আপনি বলুন সোনাখালী হসপিটালের উন্নতি কি হয়েছে? যদি পিতপুরে সেখানে বড় হসপিটাল হতে পারে, যদি ঘাটালে হতে পারে, আমরা কি দাবি করতে পারি না? দাসপুর সবচেয়ে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তৃণমূল কংগ্রেসের সব নেতারা চেষ্টা করেছে কিন্তু করতে দেয়নি। আপনি বলুন পশ্চিমবঙ্গের কোথাও 24টা গ্রাম পঞ্চায়েত নিয়ে থানা নেই, একমাত্র দাসপুরে সোনাখালী থানা হবে। আমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব দিই, সোনাখালী থানা একবার শুনেও ছিলেন নিশ্চয়ই আপনারা, কিন্তু তারপরে চাপা হয়ে যে সোনাখালীতে 3 জনের একটা ফাঁড়ি করে দিয়েছে। এটা চক্রান্ত নয়? আপনি দল করবেন, তৃণমূল কংগ্রেসেরও হাজার হাজার মানুষের ক্ষোভ আছে, তারা প্রকাশ্য বলতে পারেনি, আমি হয়তো প্রকাশ্য বলেছি। আচ্ছা, তো এইবারে আমরা আমাদের যে ঘাটাল লোকসভা আছে সেই লোকসভার মধ্যে একটাই সিট বিজেপি জিতেছিল 2021 সালে, সেটা হচ্ছে ঘাটাল। তো ঘাটালের বর্তমান এমএলএ শীতল কোপাট। তো শীতল কোপাটকে আপনি তার কাজের নিরিখে 10-এর মধ্যে কত দেবেন? তাকে তো কাজ করতে দেয়া হয়নি। আমরা আগেই বলছি বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে। আপনি আজকে দেখুন, এখন আমার ডেবরায় থানায় অবস্থান চলছে। কেন? বিজেপি 8-10 জন লোক নিয়ে 2টো টেবিল পেতে এক জায়গায় পথসভা করছিল, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী যে তাদেরকে টেবিল চেয়ার ভেঙে সেখানে মারধর করলো। তাহলে বিরোধীদের কোনো জায়গা নেই। আমি যদি বিভিন্ন এলাকা আছে, আমি আর সেই সব প্রসঙ্গে আসছি না, তাহলে সেখানে যদি এই অবস্থা আমাদেরকে পড়তে হয় তাহলে আপনাকে এ ব্যাপারে কি বলবো? সেখানে শীতল কপাটের টাকা খরচা করতে দেবে না, শীতল কপাটকে মিটিংয়ে ডাকবে না, তাহলে এমএলএ কোটার যে সে টাকা দিয়ে কোনো কাজ করবে, কি করে করবে? তার পক্ষে তো কাজ করা সম্ভব নয়। তাকে যদি কাজ করার সুযোগ না দেওয়া হয় তাহলে সে কাজটা করবে কি করে? আচ্ছা, তখন আমাদের দাসপুরে একটা সবসময় বন্ধুত্বপূর্ণ রাজনীতি চলে, মানে ধরুন এখানে বুথ জ্যাম করা বা কাউকে ভয়ভীতি দেখানো, এইরকম একটা বিষয়টা আমাদের দাসপুরে কম হয়। কিন্তু এই যে গত সোনামুড়ির যে সমবায় সমিতির নির্বাচন হলো, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস রীতিমতো বাইরে থেকে লোক এনে বুথ জ্যাম করে বিরোধীদেরকে কিন্তু নাম নমিনেশন করতে দেয়নি। তো আপনারা বিজেপি তো প্রতিরোধই করতে পারলেন না। প্রতিরোধ করার তো দরকার নেই,
প্রতিরোধরা আপনি দেখে নেবেন। এই যে নির্বাচন হবে হুম, এপ্রিল বা মে মাসের মধ্যে, তো নির্বাচন হবে। আমি কেন আপনাকে বলছি হুম, যে এবারে তৃণমূল চলে যাবে, হুম, কেন বলছি? তাহলে কিছু কারণ আছে। আচ্ছা, তৃণমূলের অনেক লোকও চায় না যে এইভাবে জোর করে দখল করে, কিন্তু তাদেরকে করানো হয়েছে। হুম, বাইরে থেকে লোক এনে নমিনেশন করতে দেয়া হয়নি। আমি তো আগেই আপনাকে বলছিলাম সদানন্দ ঘোড়ই একটি গ্রাম পঞ্চায়েত পেয়েছে, সে বেস্ট পঞ্চায়েত হয়েছে জেলার মধ্যে সিপিএম এর পিরিয়ডে। হুম, আমরা 5 জন জাতীয় কংগ্রেসের প্রধান নির্বাচিত হয়েছিলাম হুম, সেই সময়। আমাদের কিন্তু পঞ্চায়েতে তারা সিপিএম ক্ষতি করেনি। হ্যাঁ, পলিটিক্যালভাবে তারা মুভমেন্ট করেছে, হুম, কিন্তু ওই নির্বাচনের সময় আপনার পাশেই পলসপাই গ্রাম পঞ্চায়েত আছে, হুম, সেখানে আমার উপপ্রধান যিনি হওয়ার কথা, তিনি একজন ওবিসি মহিলা প্রার্থী। বিজেপির পক্ষ থেকে একজনই জিতেছে, তিনি। আর তৃণমূল কংগ্রেসের জিততে পারেনি। তাহলে কে পাবে ওই সিটটা? হুম, উপপ্রধান কে হবে? উপপ্রধান হওয়ার কথা ওই মেয়েটির, মানে বিজেপির যিনি সদস্য নির্বাচিত হয়েছে। কিন্তু আজ পর্যন্ত আমরা বহু জায়গায় জানিয়েছি, এসডিও, বিডিও, ডিএম সবাইকে জানানো হয়েছে, কলকাতা পর্যন্ত জানানো হয়েছে, আজ পর্যন্ত উপপ্রধান গঠন হয়নি। আচ্ছা, একটি আপনারা মাত্র হ্যাঁ, আমাদের পঞ্চায়েত আছে হ্যাঁ, ওই রানীচক। রানীচকের ব্যাপারটা সেই জিজ্ঞেস করুন। রানীচকেও আমাদের উপপ্রধান ছিল, হুম, হুম, বিজেপির ভোটে জিতেছে। আপনাকে আগেই কেসিআরির ঘটনা বলেছিলাম, 18 সাল থেকে হুম, পঞ্চায়েত সমিতি পাওয়ার পরেও তাদেরকে বোর্ড গঠন করতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের এটা কালচার হয়ে গেছে। হুম। ঠিক এখানেও আমাদের উপপ্রধানকে সরিয়ে নিয়েছে, যে যাতে পঞ্চায়েতের বোর্ডকে ফেলে দেওয়া যায়, আপনাদের মানে রানী সব নেবে। আপনাদের রানীচক অঞ্চলটাই আপনারা পেয়েছিলেন গত পঞ্চায়েত পঞ্চায়েতে। নির্বাচনে। তো ওখানে আপনারা ওই অঞ্চলটাকেও আপনারা রাখতে পারলেনি, কি ওইটাও করে তৃণমূল রাখবেন কেড়ে আপনি? নিল। কেন? তো আপনাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে তো। আমাদের যতটা প্রতিরোধ করার আপনি দেখবেন, হুম, এখন ওখানে সাংগঠনিক ক্ষেত্রে আমি বলবো হুম, যে এর ফল তৃণমূল কংগ্রেস পাবে। আচ্ছা। আমি তো আপনাকে এর মূল্যায়ন কি করে হয়? নির্বাচন। না, ওই একজনকে যে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, একটু হ্যাঁ। কি টাকা পয়সা দিয়ে যোগদান করেছে মনে হয়? সেটা তো না, আমাকে তৃণমূল ভয়ভীতি দেখে? কংগ্রেস বলে করেনি। হ্যাঁ, তবে এ ব্যাপারে হুম, নিশ্চয়ই তারা কিছু প্রলোভন দেখিয়েছে, না হলে তো সে এমনি যাওয়ার কথা নয়। আচ্ছা, এটা মোটামুটি তৃণমূলের কালচার। হ্যাঁ, তারা শুধু এখানে নয়, সারা পশ্চিমবঙ্গে এটা করছে। নালে শুভেন্দু অধিকারী যেখানে সভা করবে, হ্যাঁ। সেখানেই তাকে বাধা এবং তাকে হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করতে হয়। এর চেয়ে আর আপনি কি দৃষ্টান্ত বলবেন? আচ্ছা, দাসপুরে এই মুহূর্তে মানে বিজেপির মানে অন্দরেই একটা কেওয়াজ আছে যে দাসপুরের তপন দত্ত, তার সাথে শুভেন্দু অধিকারীর খুব ভালো সম্পর্ক। তো তাই টিকিটটা হয়তো সেই পেতে পারে। তো আপনার কি মনে হয় শুভেন্দু বাবু এইবারে টিকিট দিবে? আমার জানা নেই। হ্যাঁ, আমি যতটা জানি বিজেপির এইভাবে টিকিট বন্টন হয়নি। না, টিকিটের দৌড়ে যে আপনি এগিয়ে আছেন এটা তো এটা তো মানেন। না, আমি কি করে মানব? আমাকে তো কেউ বলেনি, আমার কাছে কেউ আসেওনি, হ্যাঁ, আমাকে কেউ বলেওনি। শুভেন্দুবাবুর সঙ্গে হ্যাঁ, আমরা যারা তৃণমূল থেকে একসঙ্গে গিয়েছিলাম, হ্যাঁ, আমাদের চেয়ে তার সঙ্গে বেশি রিলেশন আছে বিজেপির যারা জেলা সভাপতি বা হুম, যারা নেতৃত্ব, তাদের সঙ্গেই কিন্তু তার বেশি রিলেশন। হুম, যে তিনি আমার কোনো একদিন ডেকে আমার সঙ্গে কথা বলছে, সে যদি তন্ময় দাসের সঙ্গে, জেলা সভাপতির সঙ্গে 25 দিন কথা বলে, আমার সঙ্গে 25 সেকেন্ডও হুম, কথা বলে না, আচ্ছা, তাহলে আমার সঙ্গে তার কি সম্পর্ক আছে? একসঙ্গে এসেছি, দল করছি, আমি তাকে শ্রদ্ধা করি এবং তার অনুগত আমি, আচ্ছা। এবং আমি তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি। তো সামনেই তো বিধানসভা নির্বাচন। আপনারা দাসপুরের বড় রকমের একটা ইস্যু কি নিয়ে আপনারা মাঠে নামছেন? সব কিছুই আছে। মাটি বিক্রিতেই যা প্রমাণ দেবো না, আচ্ছা, মাটি বিক্রির ব্যাপারে আপনারা বলছেন, কিন্তু প্রতিবাদ বা প্রতিরোধ সেইভাবে হচ্ছে এটা না। যতটা করবেন ততই তো আমাদের লাভ। হ্যাঁ, আপনি যত মাটি বিক্রি করবেন হ্যাঁ, তত আমাদের লাভ হবে। আপনি যত কাজ না করবেন, হুম, সেই কারণেই তো আপনাকে এখান থেকে বিদায় দেয়া হবে। আচ্ছা।
আপনি কি কাজ করেছেন? আমরা যখন বলবো, এই যে আপনার কাছে বলছি আমি, কি কাজ করেছেন দেখান। প্রধানমন্ত্রী সড়ক যোজনা ছাড়া কোথায় কি হচ্ছে আপনি একটু আমাকে দেখান। আপনি বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, অনেক দিন ধরে এই সব পুল ভেঙেছিল, লোক মারবে এরকম একটা অবস্থায় গেছে। এই যে আমাদের তেঁতুলতলার ব্রিজ দেখুন, সব খালের চাষ বন্ধ করেছে। হ্যাঁ, পরশপাই খালের চাষ বন্ধ হয়েছে, সোলাটোপা খালের চাষ বন্ধ হয়েছে, গোমরাই খালের চাষ বন্ধ হয়েছে, আমাদের চন্দ্রেশ্বর খালের চাষ বন্ধ হয়েছে। এ কি মামদোবাজি নাকি? বিরোধীদের ডাকবে না? আগে আমি এই মাঠ কমিটির সেক্রেটারি ছিলাম, আমি RLI চালিয়েছি 21 বছর। আমি কৃষি থেকে বড় হয়েছি, মানে এই রাজনৈতিক যে আন্দোলন, আমি এই কৃষি ক্ষেত্র থেকে আন্দোলন করে করে এই জায়গায় এসেছি। তো আমি 21 বছর RLI এর সেক্রেটারি ছিলাম, আচ্ছা, রিভার লিফট ইরিগেশনের। তো সেখানে সব সময় বিরোধীদের ডাকা হতো। এই যে চাষ বন্ধ হলো, বিরোধীদের ডাকা হয়নি। শুধু কি তৃণমূলের বাপের সম্পত্তি আছে নাকি মাঠগুলো? বিজেপির নেই, কংগ্রেসের নেই, CPM এর নেই, ডাকবে না? স্বপনবাবু গেছিলেন একদিন বিডিওর সঙ্গে কথা বলতে, আমরা সেদিন ছিলাম, পলিটিক্যাল পার্টির মিটিং ছিল ভোট নিয়ে। তিনি বললেন যে দেখুন, আপনাদের চাষ করবেন কি করবেন না এটা তো আলোচনা করতে হবে। পরে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নিল, নিজেরাই জানিয়ে দিল চাষ বন্ধ। আপনি বলে দেন এটা কোনো যুগে হয়েছে বলে দাসপুরের ইতিহাসে নেই। দাসপুরের ইতিহাসে ওইখানে বাইর থেকে লোক এনে নমিনেশন করতে দেবে না, এটা হয়নি। দাসপুরের ইতিহাসে আপনার ওই এই সমবায় সমিতি সোনামুই নয়, এইখানে চক সুলতানে হাইকোর্ট করে আবার ভোট করাতে হয়েছে। এটা তো দাসপুর 2 এর ইয়ে নয়, সংস্কৃতি নয়। এখানে সকলের সঙ্গে সহবস্থান আছে। তা সত্ত্বেও এখানে তৃণমূল কংগ্রেস এই সহবস্থানটাকে নষ্ট করে তারা যে একাকিত্বটা দেখাচ্ছে, এর ফল এই ভোটে পাবে, আপনাকে আমি জানিয়ে রাখলাম। আচ্ছা, তপনবাবু, আপনি তো ঘাটাল সাংগঠনিক জেলার বর্তমান জেনারেল সেক্রেটারি। তো ঘাটাল সাংগঠনিক জেলার মধ্যে 7টা বিধানসভা পড়ে। তো সেই 7টা বিধানসভার এইবারের 2026-এর নির্বাচনে কোটা বিধানসভা আপনারা পেতে পারেন আর কোটা তৃণমূল পেতে পারে? 2টির বেশি তৃণমূল পাবে না। 2টি? বাকি 5টাই আপনারা পাবেন? আপনি দেখবেন না আমি আপনি বাদ রাখছেন কি কেশপুরকে? না, আমি তাও বলবো না। 2টি তৃণমূল কংগ্রেস পাবে, বাকি 5টা বিজেপি পাবে। আপনি হয়তো ভাবছেন বলছে, আমরা বোধহয় হয়তো ভুল বলছি। আর তো বেশি দিন নেই। হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে তো ভোট হয়ে যাবে, তখন দেখবেন। আচ্ছা, মোটামুটি 5টা পেতে পারে। 5-এর মধ্যে আমাদের দাসপুরকে দেখছেন না? অবশ্যই দাসপুর আছে। আচ্ছা, আপনি অভিজিৎ উতাইতকে চিনেন? আমি বলে দিই, অভিজিৎ উতাইত সম্ভবত বিজেপির একজন যুব নেতা ছিল। তো বর্তমানে ফেসবুকে আপনার এবং প্রশান্ত বেরার নামে উল্টাপাল্টা লিখছে আর কি। তো কি সে রাগ করেছে, তার রাগ আপনারা মেটাননি? আপনাদের কার্যকর্তা তার তো রাগ তো মিটিয়ে দেবেন। শুনুন, দলে বহু ধরনের কর্মী থাকে। সে আগে কর্মী ছিল, আমি জবে থেকে এসেছি ধরে নেন, তার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন সে ছিল, আমি তা দেখেছি। তার পরবর্তী ক্ষেত্রে অঞ্জন জানা ওই মণ্ডলের সভাপতি হয়, এবং আমি তাকে তার পরবর্তী ক্ষেত্রে সেরকমভাবে আর চোখে পড়েনি। এবং তিনি যে ধরনের ফেসবুকে এইসব বার্তা দিচ্ছেন, এটা দলের ঠিক সুরুচিকর ব্যবহার নয়। তাকে দলের পক্ষ থেকে দলীয় শাসন একটা নেই। ধরুন আপনার দলে একজন যুব নেতা সদ্য এলো, 2 দিন পরে সেও রাগ করে ফেসবুকে উল্টো পাল্টা লিখে দিল। তো আপনাদের দলীয় শাসন একটা তো থাকবে। সব আছে। আপনি যার জন্য যেটা করা উচিত সেটা করা হচ্ছে। আচ্ছা, এর বেশি বলার কিছু নেই। ঠিক আছে, তো যাই হোক, আমরা একবারে লাস্ট বয়সে পৌঁছে গেছি। তো তপনবাবু আমাদেরকে অনেক কিছুই খুলে বললেন। তো ওনার কাছে অনুরোধ থাকবে যে বিধানসভা নির্বাচনের যখন ঘনিয়ে আসবে সেই মুহূর্তে যেন আমাদেরকে একটু সময় দেয়। তো ওনাকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো এখানেই আমরা আমাদের পডকাস্ট শেষ করছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।